সিটি কর্পোরেশনের আইনটা আলাদা আর এমপি ইলেকশনের আইনটা পুরোপুরি আলাদা, এবং পার্লামেন্ট নাই, পার্লামেন্ট অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। সো এই বাস্তবতায় হিরো আলম এসে ফেসবুকে কি করলো এবং সেটার প্রেক্ষিতে দুইটাকে লিঙ্ক করে দেওয়ার মিনিংটা হলো, যারা এটা বলছেন তারা আইনটা জানেন না। আমার কথা বুঝবার দরকার নাই, জাস্ট একটু সার্চ করলে সুন্দর মতো সিটি কর্পোরেশনের যে আইনটা আছে সেটা দেখলেই খুব ক্যাটাগরিক্যালি উনি বুঝতে পারবে যে এই ইলেকশনটা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি, এবং ইলেকশনটা হয়ে যাওয়ার পরে যদি কারো কোনো আপত্তির জায়গাটা থাকে পরবর্তী 30 দিনের ভেতরে এইটা আপত্তির জানানোর জায়গাটা থাকে। এবং ইশতাক হোসেন কিন্তু যেটা করেছে ওই টাইম ফ্রেমের ভেতরেই উনি কিন্তু আবেদনটাও করেছে। যদি এমন হতো ওই টাইম ফ্রেমের ভেতরে উনি আপত্তির জায়গাটা না জানাতো, তাহলে এই মুহূর্তে এসে করতে পারতো না। অনেকের বোধহয় একটা বুঝতে যে ভুল হচ্ছে, অনেকে মনে করছে 5 আগস্টের পরবর্তী সময় এসে ইশতাক হোসেন নতুন মামলা করেছে, নতুনভাবে রিট করেছে। নো, এইটা ওই যে পরবর্তী 30 দিনের যে টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমের ভেতরেই কিন্তু মামলাটা করা ছিল। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এই যে যখনই আপত্তি জানানো হয় উনি কিন্তু 9 জনকে বিবাদী করেছিলেন, তার ভেতর প্রধান নির্বাচন কমিশনার তৎকালীন যে ছিলেন উনিও ছিলেন। এই ব্যাপারটা 180 দিনের ভেতরে নিষ্পত্তি করার কথা, কিন্তু এইটা আপাত দৃষ্টিতে পরবর্তীতে যেটা হয় বাংলাদেশে যেটা হয়েছে ওইটার হিয়ারিং এর ভেতর দিয়ে কিন্তু যায় নাই। কিন্তু তার মানে এই না যে এই ব্যাপারটা আদালতের শুনানি হতে পারে না। এই ডিসিশনে কিন্তু আরেকটা জিনিস সুস্পষ্ট হয়ে গেল, একটা পার্টকে কিন্তু মানুষ ইগনোর করে ফেলছে। ওই যে অবৈধ রেজিমের মেয়র হয়েছিল তাপস, তার প্রক্রিয়াটাও যে অবৈধ ছিল সেটাও কিন্তু এখন জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে প্রুভড একটা জিনিস হয়ে গেল। আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করি নাই, আমরা নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে স্থানীয় সরকারের যে আইন রয়েছে 30 দিনের মধ্যে যে অভিযোগ দায়ের করতে হয়, সমস্ত আইনি পদক্ষেপ মেনে আমরা অভিযোগটি করেছিলাম। এবং স্থানীয় সরকার নির্বাচন আইনে বলা রয়েছে 6 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। অতএব 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে সম্ভবত মার্চের 1 তারিখে আমরা মামলাটি করি, এবং তখন কিন্তু সমস্ত মিডিয়াতে আমি এই ব্যাপারে তখনও কথা বলেছি। তো পরবর্তীতে আপনারা জানেন যে বিগত আমলে তো আইনের কোনো শাসন দেশে ছিল না, অতএব এটা নিয়ে তারা কোনো ধরনের শুনানি করে নাই এবং আমাকে আইনি যে ধাপগুলা সেগুলা তারা অনুসরণ করে নাই। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষী শুনানি এবং যুক্তিতর্ক সমস্ত যে স্টেপ সেগুলো পার করেই কিন্তু আমি কাঙ্ক্ষিত রায়টি পেয়েছি। অতএব আমরা নির্বাচন অবৈধ বলি নাই। আরেকটা পয়েন্ট মনে রাখবেন, আমার সাথে কিন্তু প্রার্থী ছিল 6 জন বা 7 জন, অন্যদের বিরুদ্ধে কিন্তু আমার অভিযোগ নেই। অভিযোগটা খুব স্পেসিফিক, এখানে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মামলাটি দায়ের করার পর থেকে আপনারা জানেন যে খুনি হাসিনার যে আত্মীয় যে তাপস, সে কিন্তু তার একটা রেপুটেশন ছিল, সে আইন এবং আদালতকে নিয়ন্ত্রণ করছে। সে ছিল আমার বিরুদ্ধে প্রার্থী, তার বিরুদ্ধে আমি মামলাটি করেছি। এবং ইলেকশন কমিশন নুরুল হুদা, সে এটার বাদী। তো এখন তো আপনারা বুঝতেই পারেন তার তো এখানে পার্সোনাল ইন্টারেস্ট কাজ করেছে। সে এটাকে মামলা বাতিল করানোর জন্য চেষ্টা করেছে, হাইকোর্টে প্রেয়ার দিয়েছে, লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করেছে। আমরা কোনো সময় এটাকে হাল ছেড়ে দেয়নি, আমরা মামলাটি ধরে রেখেছি। নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশতাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। স্যার, এখানে একটা ব্যাপার যে অনেকে বলছে যে এর মাধ্যমে আওয়ামী লীগের আমলের নির্বাচনকে অনেকে ভোটারবিহীন বা অবৈধ নির্বাচন বলছে, এটা লিগ্যালাইজ করা হলো। আপনি কি মনে করেন? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করুন। 25 তারিখ ছিল তো 10ম দিন, 25 তারিখ ছিল শুক্রবার।
আমরা যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন, আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে, আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের যেন ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনিটিভ একটা নির্দেশনা দিয়েছেন। আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি। আমার মনে হয় অন্য আলোচনা, পলিটিক্যাল আলোচনা আপনাকে আদালতের রায়ের বাইরে গিয়ে করতে হবে। ইশরাক হোসেন উচ্চ আদালতে রায় পাওয়ার পরেও সে যাতে মেয়র হতে না পারে, তো তার সাথে এনসিপির একটা বিবৃতির একটা রাজনৈতিক পজিশনটা পরিষ্কার হয়ে গেল, এবং ইশরাক হোসেন ওই সময় থেকেই ফাইট করে যাচ্ছে। তো সেটা আওয়ামী লীগ আমলে তার সম্ভব হয়নি, এখন অন্তর্বর্তী সরকারের সময় সেটা এসছে, রায়টা তার পক্ষে। তো উচ্চ আদালতের রায়ও কি তাহলে মানে না, এনসিপি মানছে না এবং আসিফ মাহমুদও সরাসরি বিরোধিতা করছে, তো এটা কি কন্টেম্পট না? আবার খেয়াল করেন যে তারা কিন্তু উচ্চ আদালতের কথা না বলে এখন নিশানা করছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এমন বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে নির্বাচন কমিশন বিএনপির পারপাস সার্ভ করছে। এই কারণেই বলছি যে এতগুলো রাজনৈতিক দল থাকতে এনসিপির এই ক্ষেত্রে বিবৃতি দেওয়াটা খুবই উদ্দেশ্যপূর্ণ, কারণ তার সাথে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য আর এনসিপির অবস্থানটার একটা মিল আছে। তাহলে কি বলা যায় যে এই সরকার খুব নিরপেক্ষ? এই সরকারের অভ্যন্তরে একটা দল একেবারে যে গেড়ে বসছে এবং সেই পারপাসটা সার্ভ করছে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। যেখানে ইশরাক হোসেন বলছেন যে তার বিজয়টাকে ছিনাই নেওয়া হয়েছে, তো সেটা এখন যদি বলা হচ্ছে যে 15 দিনের জন্য, 15 দিন কেন, একদিনের জন্য হলো তার ন্যায় বিচার পাওয়া উচিত এবং তার মেয়র হওয়া উচিত। সেইটা আদালত এবং নির্বাচন কমিশন দুটি স্বাধীন সত্তা, তারা সেই পক্ষে অবস্থান নিয়েছে। সেখানে এনসিপি বক্তব্য দেয় কেন? তাহলে এনসিপির এই বক্তব্য তো তাহলে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হস্তক্ষেপ আর আদালত অবমাননা দুটোই তো একসাথে চলে আসে। এই মামলায় কমিশনের ভূমিকা রহস্যজনক ছিল বলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন এই মামলার বিবাদী হওয়া সত্ত্বেও মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি। কেন করবে? নির্বাচন কমিশন কেন করবে? এটা কি সেই আওয়ামী লীগের নির্বাচন কমিশন? নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এই রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীনে 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে, ফলে পুরো মামলাটি অকার্যকর হয়েছে। তার মানে প্রশাসক থাকুক, অনির্বাচিত কেউ থাকুক, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। মোট কথা, তারা যে এই সিটি কর্পোরেশন বা বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিয়ে খেলাধুলা করছে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, এটা পরিষ্কার। এখন মন্ত্রণালয় বিবৃতি দিতে পারছে না, সেটা এনসিপি তার হয়ে বক্তব্য দিচ্ছে।